নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনীর সংশ্লিষ্ট অনুচ্ছেদসহ বেশ কয়েকটি অনুচ্ছেদ বেআইনি ও অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। রায়ের ফলে ১৩ বছর পর বাংলাদেশে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। কিন্তু এই দেশে এ ধরনের সরকার ব্যবস্থা আসে ৩৪ বছর আগে। যেভাবে এসেছিল তত্ত্বাবধায়ক সরকার। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের প্রথম দাবি তুলেছিল জামায়াতে ইসলামী। ১৯৮৩ সালে জামায়াত এক জনসভায় তত্ত্বাবধায়ক সরকার গঠনের ফর্মুলা দিয়েছিল। তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা বাংলাদেশে প্রথমবারের মতো আসে ১৯৯০ সালে। ওই বছর ৬ ডিসেম্বর হোসেন মোহাম্মদ এরশাদের পতন হয়। আওয়ামী লীগ, বিএনপি সহ ৩ জোটের দাবিতে ক্ষমতায় আসে প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের অস্থায়ী সরকার। যদিও সংবিধানে এ ধরনের সরকার ব্যবস্থা ছিল না। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আবারও আলোচনা শুরু হয় ১৯৯৪ সালে। সেবার বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় মাগুরা ২ আসনের উপনির্বাচনে ভোট কারচুপির অভিযোগ ওঠে। শুরু হয় নানা সমালোচনা। ১৯৯৪ সালের জুন মাসে একটি সম্ভাব্য তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা দেয় আওয়ামী লীগ। শুরু করে তারা আন্দোলন। এতে জাতীয় পার্টি, বাম দল সহ আরও অনেক দল অংশ নেয়। একই দাবিতে নামে জামায়াতে ইসলামী। ১৯৯৪ সালের ২৮ ডিসেম্বর বিরোধী দলগুলোর ১৪৭ জন সংসদ সদস্য জাতীয় সংসদ থেকে পদত্যাগও করেন। তবে বিএনপি ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি একতরফা নির্বাচন করে সরকার গঠন করে, কিন্তু অসহযোগ আন্দোলনে ক্ষমতায় টিকতে পারেনি। ৩০ মার্চ খালেদা জিয়ার পরামর্শে সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস। ক্ষমতা ছাড়ার আগে বিরোধীদের দাবি মেনে সেই ষষ্ঠ সংসদে একদিনের এক অধিবেশনে সংবিধানের ত্রয়োদশ সংশোধন আনা হয়। যুক্ত হয় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। অবশেষে ১৯৯৬ সালের ১২ জুন বাংলাদেশে প্রথমবারের মতো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয় আওয়ামী লীগ। ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হয়। কিন্তু ২০০৬ সালে বিচারপতি KM হাসানকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানানো নিয়ে আবারও সহিংস হয়ে ওঠে রাজনৈতিক পরিস্থিতি। ২৮ অক্টোবর বিএনপি সরকারের শেষ দিনে আওয়ামী লীগ রাজপথ অবরোধের ঘোষণা দেয়। সহিংসতা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এলো 1-11 সরকার। এই পরিস্থিতিতে বিচারপতি KM হাসান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হতে অপারগতা জানান। সে সময় রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ নিজেই ৩০ অক্টোবর তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন। কিন্তু উপদেষ্টাদের সঙ্গে ইয়াজউদ্দিনের টানাপোড়েনে ২০০৭ সালের ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারি হয়। ক্ষমতায় বসে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার বা 1-11 সরকার। 1-11 সরকার কারাবন্দী করে শেখ হাসিনা, খালেদা জিয়া সহ বহু রাজনৈতিক শীর্ষ নেতাকে। প্রায় ২ বছর পর তারা ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম জাতীয় নির্বাচন আয়োজন করে। ক্ষমতায় আসে আওয়ামী লীগ। বাতিল হলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। শেখ হাসিনা ক্ষমতায় এসেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের উদ্যোগ নেন। ২০১১ সালের ১০ মে সুপ্রিম কোর্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সম্বলিত ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় দেয়। রায়ে বলা হয়, এই সংশোধনী সংবিধানের মূল চেতনার সাথে সাংঘর্ষিক। প্রশ্নবিদ্ধ ৩টি নির্বাচন। বিএনপি ও তার শরিকেরা আন্দোলন করলেও আওয়ামী লীগ ২০১৪, ২০১৮ এবং সবশেষ ২০২৪ সালে ৩টি জাতীয় নির্বাচন আয়োজন করে। এসব নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে ব্যাপক প্রশ্ন ওঠে। যেভাবে আবারও ফিরল তত্ত্বাবধায়ক সরকার। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। ১৮ আগস্ট পঞ্চদশ সংশোধনী আইন চ্যালেঞ্জ করে বদিউল আলম মজুমদার সহ ৫ বিশিষ্ট ব্যক্তি রিট পিটিশন দায়ের করেন। ১৯ আগস্ট হাইকোর্টের দেওয়া রুলে পঞ্চদশ সংশোধনী আইন কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়। ৪ মাস পর পঞ্চদশ সংশোধনী বাতিল করে রায় দেওয়া হয়। রিটকারী আইনজীবীরা জানান, রায়ের ফলে ১৯৯৬ সালে যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ছিল তা ফিরে এসেছে। এখানে জনগণ হচ্ছে
সমস্ত ক্ষমতার মালিক সেই জনগণকে অবজ্ঞা করে 15 অ্যামেন্ডমেন্ট করেছেন। আদালত সমস্ত বিশ্লেষণ করেছেন, বিশ্লেষণ করে যে জাজমেন্টটা দিয়েছেন সেটা হচ্ছে দিস জাজমেন্ট অফ দি 15th অ্যামেন্ডমেন্ট ইজ আনকনস্টিটিউশনাল অ্যান্ড আল্ট্রা ভাইরাস টু দি কনস্টিটিউশন। সুতরাং এই জাজমেন্ট এখন থেকে আর টিকে থাকতে পারে না এবং এখন পূর্ণ অবস্থায় আগে 1996 সালে যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ছিল সেই অবস্থার মধ্যে আবার এই দেশ এখন ফিরে এসেছে। শেখ হাসিনাকে চিরস্থায়ীভাবে প্রধানমন্ত্রী করার জন্য, যে কারণে মহামান্য আদালত বলেছেন অবজারভেশনে যে 15th অ্যামেন্ডমেন্টে উইল অফ দ্য পিপল রিফ্লেক্টেড বাই মি, বেসিক কনস্টিটিউশনে বেসিক স্ট্রাকচার যেটা আছে জনগণ সকল ক্ষমতার উৎস, সেই জনগণের সকল ক্ষমতার উৎসটা এবং রিফ্লেকশনটা 15th অ্যামেন্ডমেন্টে ছিল না, যে কারণে মহামান্য আদালত 15th অ্যামেন্ডমেন্ট টোটালটা আল্ট্রা ভায়ার্স হিসেবে ঘোষণা করেছেন। পাশাপাশি 7 ক একটা অনুচ্ছেদ দিয়েছিলেন, সেটা অ্যাবলিশ করেছেন এবং পূর্ণাঙ্গ জাজমেন্ট আসলে আমরা আরো কিছু দেখতে পাবো। মোট কথা হচ্ছে বাংলাদেশ এখন আগের জায়গায় চলে গেছেন।